চারপাশ কেমন মায়াবী লাগছে। মনে হচ্ছে আমি যেন কোনো মায়া নগরীতে এসে পড়েছি, যেখানে মৃত্যু ওঁত পেতে আছে সুযোগের অপেক্ষায়। তান্ত্রিক মন্ত্র বলে অশরীরীকে ডাকছেন। 12 জন তান্ত্রিকের চমৎকারিত মন্ত্রে অন্ধকারের নিস্তব্ধতায় যেন এক সুর সৃষ্টি হয়েছে। আমিও সভয়ে চোখ বন্ধ করে তান্ত্রিকের শেখানো মন্ত্র উচ্চারণ করে চলেছি। সাথে ধূপধুনোর গন্ধ আর হোমের যজ্ঞাহুতির গন্ধে চারদিক ভরে গেছে। অদ্ভুতভাবে আমার মনের ভয়টা কেটে গেল। আমি তখন যেন সেই আগের কৌতূহলী নীলু। সেই কৌতূহল বশত কিছুক্ষণ পর হঠাৎ চোখ খুলে দেখি, আমি কি দেখছি? আবার আমার মধ্যে পুরাতন ভয় চেপে বসল। আমার গলা স্বর কাঁপছে। আমি আর যেন মন্ত্রোচ্চারণ করতে পারছি না। গলার কাছে সব যেন গুটলি পাকিয়ে যাচ্ছে। যাদের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছি, আমার সামনে চিলে কোঠার দেয়াল ধরে দাঁড়িয়ে রয়েছে সেই অশরীরী। তার চোখ দুটো যেন জ্বলন্ত আগুনের মতো ধকধক করে জ্বলছে। মাথার চুল অবিন্যস্তভাবে উঠছে, কিন্তু এখানে এক ফোঁটা হাওয়া নেই। সাদা চকচকে দাঁত বের করে সে যেন আমার দিকে ফিরে আসছে। আমার সমস্ত শরীরটা কাঁপছে। আমাকে আবার সে সেইভাবেই ডাকছে, আমার কাছে আয়। কিরে, আসছিস না কেন? আয়। ডাউন মিস্ট্রি আপনাকে স্বাগত জানাই। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি ল্যান্ড। আজ আপনারা শুনবেন জনার্দন সর্দারের গল্প অতৃপ্ত আত্মা অবলম্বনে অশরীরী। গল্পটির নাট্যরূপ দিয়েছেন তাপস ঘোষ। আজকের গল্প পাঠে তাপস, শ্যামল, সুমনা, সচ্চিদানন্দ, তমাল এবং আমি মনতোষ। সম্পাদনা সিঞ্চন, পোস্টার ডিজাইন মনতোষ, সামগ্রিক পরিচালনায় তমাল। শুরু হচ্ছে আজকের গল্প জনার্দন সর্দারের অতৃপ্ত আত্মা অবলম্বনে অশরীরী। ধুর, তোর জন্য এত দূরে আসতে হলো কেন? কত কম দামে তাজা সবজিগুলো পেলি বল। সেই তো ভোরবেলায় বাজারে গিয়ে এক গাদা দাম দিয়ে হাফ থলে বাজার করিস। দেখ, সেই টাকায় তোর এক থলে ভর্তি বাজার। সেটা ঠিক, তবে এই 3 কিলোমিটার রাস্তা হেঁটে এসে... এই বলেই সমরেশ দেখে একজন বৃদ্ধ মানুষ হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তায় বসে পড়লেন। এই নীলু, দেখ দেখ দেখ। বৈশাখের প্রখর তাপে তিনি ক্লান্ত অবসন্ন হয়ে বসে পড়েছেন। সমরেশ দৌড়ে সেই বৃদ্ধ লোকটির কাছে এগিয়ে যায়। আমাকে বলে, এই নীলু, ওই দোকান থেকে একটু জল নিয়ে আয় তো। আমি ওর কথা মতো পাশের দোকান থেকে জল নিয়ে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। লোকটির চোখে মুখে জলের ঝাপটা দেওয়ার পর উনি একটু ধাতস্থ হলেন। সমরেশ ওনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিলে বৃদ্ধ সমরেশকে দুহাত তুলে আশীর্বাদ করলেন। তোমার ভালো হোক বাবা। পৃথিবীটা কেন যে তোমার মতো হয় না, বড় জ্বালা এই পৃথিবীতে। জানো তো, এখন আর মনুষ্যত্ব খুঁজে পাই না। এই রুক্ষ সমাজে সবাই ধুলো হয়ে নিচে গড়াগড়ি খাচ্ছে। তুমি মাথা উঁচু করে বাঁচো বাবা, মাথা উঁচু করে বাঁচো। আশীর্বাদের বোঝা নিয়ে সমরেশ ফিরল। পথে আর কোনো কথা হয়নি। সত্যি কথা বলতে কি, আমিও সমরেশের মতো ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই শরীরটাকে যেন এক প্রকার টেনে টেনেই বাড়িতে নিয়ে এলাম। এখন বিকেল, বৈশাখের পড়ন্ত বিকেল। বাড়ির উঠোনে একটা চেয়ার নিয়ে বসে আছি। সাথে আছে একটি গল্পের বই। এক মনে পড়ছি, কিন্তু পড়াতে ঠিক মন বসছে না। দিনের শেষ লগ্নে সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে। শুধু কিছু বিচিত্র পাখির ডাক কানে আসছে। বাড়ির উঠোনেই একটি গাছের নিচে বসে আছি, তবুও কপাল ও চিবুক দিয়ে অনবরত ঘাম ঝরছে।
গাছের পাতা মৃদু গতিতে দুলছে বটে, কিন্তু বৈশাখের প্রখর তাপের কাছে তা হার মানতে বাধ্য হচ্ছে। এই অস্বস্তিকর আবহাওয়ায় কিছুটা বিরক্ত হচ্ছিলাম। হাতের বইটা বন্ধ করে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। আসলে প্রচণ্ড গরমে বই পড়ার ইচ্ছে হচ্ছিল না। চেয়ারে হেলান দিয়ে পাশে রাখা কাঠের তক্তপোষে পা তুলে এক মনে বসে রয়েছি। দিনের আলো প্রায় নিভে এসেছে, পাখিরা বাসায় ফিরছে। হঠাৎ মাথার উপর যেন কিছু একটা পড়ল। দেখলাম একটা পাতা। এবার মাথা তুলে উপরের দিকে তাকালাম। কিছুক্ষণ পর পাতাটার দিকে নজর পড়তেই একটু অবাক হলাম। আমি যে গাছের নিচে বসে আছি এটা তো সেই গাছের পাতা নয়। এমনকি এই অচেনা পাতার গাছও আমার আশেপাশে নেই। তাহলে এই পাতা আমার মাথার উপর এসে পড়ল কোথা থেকে? আমি আবার গাছটার দিকে তাকালাম। দেখলাম একটা খুব বড় পাখি ডানার বিকট শব্দ করে উড়ে চলে গেল। আমি পাখিটাকে দেখার চেষ্টা করলাম, কিন্তু আবছা অন্ধকারে পাখিটা যে কোথায় মিলিয়ে গেল বুঝতে পারলাম না। মনে একটা খটকা লাগলো। এত বড় পাখি আমার মাথার উপর গাছের ডালে এসে বসলো, আর আমি টের পেলাম না। এর ডানার আওয়াজটাও তো এমন বিকট। মনে মনে ভাবলাম হয়তো আমি খেয়াল করিনি, কিন্তু আমি আবার একটু বেশি কৌতূহলী। বারবার মনে হতে লাগলো পাখিটা উড়ে যাবার সময়েও তাকে আর দেখতে পেলাম না কেন। সন্ধ্যার অন্ধকার ছড়িয়ে পড়েছে আনাচে কানাচে। চাপচাপ অন্ধকার যেন আমার চারদিকে। তখনও আমি বসে এই ঘটনার ব্যাখ্যা খোঁজার চেষ্টা করছি। হয়তো পাখিটা যখন এসে কাছে বসেছিল তখন আমি অন্য কোনো চিন্তা করছিলাম, তাই আমার অজান্তেই কাজটা হয়েছে। তাই পাখিটাকে খেয়াল করিনি। হঠাৎ পেছন দিকে হুড়মুড় একটা শব্দে আমি চমকে উঠলাম। ঘাড় ঘুরিয়ে দেখলাম আমাদের সাদা বিড়ালটা রান্নাঘরের চালের উপর দিয়ে লাফ দিয়ে নামতে গিয়ে চালের উপরে রাখা একটা প্লাস্টিকের বালতি ফেলে দিয়ে এক ছুটে গোয়াল ঘরের মধ্যে ঢুকে গেল। হঠাৎ ভয় পাওয়ার ফলে আমার হার্টবিট বেড়ে গিয়েছিল, তাই বুকের উপর দুবার চাপড় দিয়ে নিজেকে আশ্বস্ত করার চেষ্টা করলাম। মনে পড়ল সকালে বিনি কাকিমা জলখাবার দিয়ে যাওয়ার সময় বলেছিলেন, নীলু, তোর বাবা মা কবে যেন আসবে? ঠিক নেই কাকিমা। কেন? না, আসলে তুই আমার হাতের এই বাজে রান্না খাচ্ছিস, তোর কষ্ট হচ্ছে, তাই জানতে চাইলুম। আমি হেসে উঠেছিলাম। হাসতে হাসতে বললাম, এমা, কষ্ট তো তোমার হচ্ছে, রান্নার কথা না হয় ছেড়ে দিলাম। এই 2 বাড়ি যাওয়া আসা করতে তোমার কম কষ্ট হচ্ছে? আমার যাতে কোনো অসুবিধে না হয় সেই দিকে লক্ষ্য রাখতে গিয়ে তোমার অবস্থায় তো টাইট হয়ে যাচ্ছে। আরে বাবা, ছেলের জন্য মায়েদের কোনো কষ্ট হয়? হয় না। আচ্ছা শোন, আজ অমাবস্যা, তাই নিরামিষ। ঠিক আছে, আমি চলি, ওদিকে আবার মেলা কাজ পড়ে আছে। তাই জেনেছিলাম সেদিন ছিল অমাবস্যা রাত, ঘুটঘুটে অন্ধকার। আমি আর বেশি না ভেবে ঘরে চলে গেলাম। বইয়ের তাকে বইটা রাখছি, এমন সময় আমার মনে এলো একটা সাংঘাতিক প্রশ্ন। সঙ্গে সঙ্গে খাটের উপর রাখা টর্চ লাইটটা নিয়ে গোয়াল ঘরের দিকে ছুটে গেলাম। ডাকলাম, মিনি, 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 মিনি। এইভাবে 2-3 বার ডাকার পর আমি আমার ঘরের দিক থেকে মিনির মিয়াও ডাক শুনতে পেলাম। আমি আবার ঘরে ফিরে দেখলাম আমার মিনি লেজ নাড়তে নাড়তে ও স্বভাবতই একটি পা খোঁড়াতে খোঁড়াতে খুব ধীর গতিতে খাটের নিচ থেকে বেরিয়ে আসছে। মিনি আমার পোষা বিড়াল। ছোট থেকেই ও একটি পায়ে ভর দিতে পারে না, তাই ও কখনো আমার ঘরের বাইরে যায় না আর খুব ধীর গতিতে চলাফেরা করে। এবার আমার বুক কাঁপছে। চালের উপর থেকে অত জোরে লাফ দেওয়া আর ছুট্টে গোয়াল ঘরে চলে যাওয়া বিড়ালটি তাহলে কি?
আবার নানা প্রশ্ন আমাকে তাড়া করে বেড়াচ্ছে। কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। উত্তর পেতে তাড়াহুড়ো করে টর্চ হাতে বাইরে গেলাম সেই পাতাটার খোঁজ করতে। চারিদিকে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু না, কোথাও সেটাকে দেখতে পেলাম না। আমি আর কিছু ভাবতে পারছি না। মাথার ভিতরটা যেন ভনভন করছে। চিন্তা করার শক্তিও আর নেই। এক ছুটে ঘরে এসে দরজা বন্ধ করে খাটের উপরে বসে পড়লাম। মনের মধ্যে নানা রকম চিন্তা ভিড় করে আসছে। ফাঁকা বাড়ি একেবারে নিশ্চুপ, নিস্তব্ধ। একটা পিন পড়লেও যেন শব্দ পাওয়া যাবে। বাইরে ঘুটঘুটে অন্ধকার, ঘরের মধ্যে একটা ভ্যাপসা গরম, হাওয়াও বন্ধ, যেন ঝড়ের ঠিক আগের অবস্থা। কিন্তু শেষ বিকেলের ঘটনায় কিছুটা ভয় পেয়েছি। তাই এই অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে একা বাইরে বসে থাকতেও ঠিক সাহস হচ্ছিল না। হ্যারিকেন জ্বালিয়ে রাজশেখর বসুর লেখা বই হাতে দিয়ে পড়তে শুরু করলাম। মনে যে ভয় বাসা বেঁধেছে সেটা দূর করার জন্যই বইয়ের সাহায্য নেওয়া। ধীরে ধীরে আমার মন বইয়ের পাতায় ঢুকে গেল। বেশ খানিকক্ষণ এক মনে পড়ছি, হঠাৎ সেই নীরবতা ভেঙে কেউ যেন আমার নাম ধরে কর্কশ্বরে ডেকে উঠল, নীলু, নীলু। এক মুহূর্তের জন্য আমার বুকটা কেঁপে উঠল। আমার হাতের আবল তাবল নড়াচড়ায় বইয়ের পাতাটাও গেল উল্টে। যদিও সঙ্গে সঙ্গেই আমি নিজেকে সামলে নিলাম। থিতু হতেই বুঝতে পারলাম গলাটা আমার চেনা, আমার বন্ধু সমরেশ। ছোটবেলা থেকেই ও আমাকে এই নামেই ডাকে, শুধু ওর স্বরটা একটু গম্ভীর এই যায়। ও সমরেশ, আয় আয়। তা এই ভর সন্ধ্যাবেলায় কি মনে করে? এই প্রচণ্ড গরমে বাড়িতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম দুজনে একসাথে বসে একটু গল্প করি, যদি গরমে কষ্ট কিছুটা কমে। তা ভালোই করেছিস। দুপুরে নিশ্চয়ই খুব ঘুম দিয়েছিস। আমার জন্য তোর আজকে অনেক কষ্ট হয়ে গেছে। সমরেশ আমার বাড়ি থেকে 3টে বাড়ি পরেই থাকে। আমার বাড়ির ছাদে উঠলে ওর বাড়িটা দেখা যায়। এবার হ্যারিকেনের আলোটা একটু উস্কে দিয়ে আমরা ছাদে গিয়ে বসলাম। আমার বাড়িটা কম বেশি 150 বছরের পুরনো। বাবার কাছে শুনেছি আমাকে ধরে 4 পুরুষ এই বাড়িতে বাস করছি। কাজেই দূর থেকে দেখলে নিতান্তই একটি হেরিটেজ বলেই মনে হয়। দেয়ালে বড় বড় ফাটল, সেই ফাটলে অশ্বত্থ গাছ শিকড় ছড়িয়েছে মনের আনন্দে। যদিও দেয়ালের গায়ে ওই অশ্বত্থ গাছ হওয়ার বিষয়টাতে আমি ভারী অবাক হই। বীজ ছাড়া কোনো গাছ যে জন্মানো অসম্ভব তা আমরা জানি, কিন্তু এই ফাটলের মধ্যে বীজ কোথা থেকে আসে আর মাটি ছাড়া কিভাবেই বা এই গাছ বেড়ে ওঠে তা সত্যি বিস্ময়কর। আসলে প্রকৃতি বড়ই অদ্ভুত। যাই হোক, বাড়িটা পুরাতন হওয়ার দরুন সিঁড়িটাও ছিল খুব সংকীর্ণ এবং একটু অপরিচ্ছন্ন। চিলেকোঠার দেয়ালে শিকড় ঝুলছে, ধাপগুলিতে রাবিশ পড়ে রয়েছে। কেমন একটা গা ছমছমে পরিবেশের মধ্যে দিয়ে ছাদে উঠতে হয়। ছাদে রেলিং নেই। দুজনের নিরাপদ দূরত্বে বসলাম। সমস্ত আকাশটা তারা ঝলমলে। দুজনে বসে গল্প করছি। কিছুক্ষণ আগে সন্ধ্যের মুখে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমি সমরেশকে বলেছি, কিন্তু আমি দেখলাম সেই ঘটনা নিয়ে সমরেশের তেমন কোনো আগ্রহ নেই। যেন মনে হলো কোনো এক মানসিক দ্বন্দ্ব ওকে বিচলিত করছে। হ্যারিকেনের আবছা আলোয় আমি ওর মুখের ভাবটা লক্ষ্য করলাম। ভাবছি এর কারণ জানতে চাইব। ঠিক সেই সময় একটা তীক্ষ্ণ চিৎকারে আমরা দুজনেই একটু বিস্মিত হলাম। সমরেশ, চিৎকারটা তোর বাড়ির দিক থেকে আসছে না? সমরেশ তবু যেন কেমন হতবাক। আমি আর এক মুহূর্ত দেরি না করে হ্যারিকেন হাতে নিয়ে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। সমরেশ আমার পিছনে। তারপর এক দৌড়ে চলে গেলাম সমরেশের বাড়ি। আমি পৌঁছানোর আগেই পাড়ার আরো কয়েকজন সেখানে পৌঁছেছে। সমরেশের স্ত্রীর আর্তচিৎকার শোনা যাচ্ছে। আমার মনে হলো, সমরেশের স্ত্রী কেন এমন চিৎকার করছে?
উত্তর খুঁজতে আমি ভিড় ঠেলে একটু এগিয়ে গেলাম। দেখলাম কেউ একজন অচেতন অবস্থায় পড়ে রয়েছে। দূর থেকে দেখলাম পায়ের আঙুলগুলো নীলাভ হয়ে গেছে। তাড়াতাড়ি এগিয়ে গেলাম। সামনে যেতেই আমার সমস্ত শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। অবসন্ন হয়ে এলো আমার সারা শরীর। অচৈতন্য ব্যক্তিকে দেখার পর এক মুহূর্তের জন্য আমি চোখের সামনে সবকিছু অন্ধকার দেখলাম। এই যে আমার বন্ধু সমরেশ, তার সমস্ত শরীর নীল হয়ে গেছে, নিথর হয়ে পড়ে রয়েছে মাটিতে। আমি দুপা পিছিয়ে এসে দ্রুত পেছনে তাকালাম। পাড়ার কয়েকজন লোক ছাড়া আর কেউ নেই। আমার যেন মনে হচ্ছে আমি জ্ঞান হারিয়ে ফেলছি ধীরে ধীরে। এতক্ষণ তাহলে আমার সঙ্গে ছাদে বসে গল্প করছিল কে? আমি আর কিছুই ভাবতে পারছি না। যে আমার পেছনে ছাদ থেকে নেমে এলো সেই বাকি। আমার হাত পা কাঁপছে। আমি আর দাঁড়াতে পারছি না। আমি ধপ করে মাটিতে বসে পড়লাম। আমার সামনে সমস্ত পৃথিবী দুলছে। চোখ খুলে দেখলাম আমার ঘরের বিছানায় আমি শুয়ে রয়েছি। পূবের জানালা দিয়ে সূর্যের মিঠি রোদ আমার মুখে এসে পড়েছে। শরীরটা বেশ ঝরঝরে লাগছে। প্রথমটায় আমার কিছুই মনে পড়েনি। কিছু পরে আমার চোখে গতকালের সব ঘটনা ছবির মতো ভেসে উঠল। মা বাবা তীর্থ করতে হরিদ্বার গিয়েছেন, কাজেই আমি একাই বাড়িতে আছি। সমরেশের কথা মনে পড়তেই আমি বিছানায় উঠে বসলাম। মাথাটা আবার ভন ভন করছে। এমন সময় পাশের বাড়ির বিনি কাকিমা এসে বললেন, এখন কেমন আছিস বাবা নীলু? এখন ঠিক আছি কাকিমা। কাল সমরেশের অকাল মৃত্যুর শোকে তুই যেভাবে জ্ঞান হারালি বাবা, আমরা তো খুব ভয় পেয়ে গেছিলুম। তখন তোর কাকু, অমল জেঠু আর সুভাষ তোকে ঘরে শুইয়ে দিয়ে গিয়েছিল। আমার মাথাটা তখনও সামান্য ঝিমঝিম করছিল। রাতের কথা মনে পড়তে আমি কাকিমাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা কাকিমা, সমরেশের এই অবস্থা কি করে হলো? কাকিমা একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, তা জানি না বাবা, ওর বউয়ের চিৎকার শুনে গিয়ে দেখলাম ও মাটিতে পড়ে আছে। রাতে ডাক্তার এসে পরীক্ষা করে জানালে বিষধর সাপের কামড়ে সমস্ত শরীরে বিষ ছড়িয়ে পড়ে মারা গেছে। তবে ডাক্তার বললেন একসাথে এত বিষ কোনো মানুষের শরীরে আগে কোনো দিন দেখেননি। সমরেশকে কি নিয়ে চলে গেছে? হ্যাঁ, কাল রাতেই সমস্ত কাজ সম্পন্ন করা হয়েছে। কি করবে বাবা, সবই নিয়তির খেলা। তুমি আমি কিছুই করতে পারবো না। ওসব ভেবো না, তুমি বিশ্রাম করো। আমি তোমার খাবার ওই রান্নাঘরে চাপা দিয়ে রেখেছি, সময় করে খেয়ে নিও। এই বলে কাকিমা চলে গেলেন। আমার বুকের মধ্যে পাথর চেপে বসে রয়েছে। সমরেশ আমার সেই ছেলেবেলার বন্ধু। বাবা মা বাড়ি আসতে এখনো 7 দিন বাকি। কোনো এক অশরীরী ছায়া যে আমার উপর এসে পড়েছে তা আমি এখন স্পষ্ট বুঝতে পারছি। কিন্তু সাধারণ কাউকে এই গল্প বললে তা বিশ্বাস করবে না। তাই এখন আমি কি করব তা মনস্থির করে ফেলেছি। বাবার একজন বন্ধু রয়েছেন, ভদ্রেশ্বর কাকু। শুনেছি উনি মস্ত বড় সাধক। আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে গেলাম ওনার বাড়ি। ভদ্রেশ্বর কাকু বাড়িতে একাই থাকেন। বাড়িটি দেখলেই বোঝা যায় সেটা বহু প্রাচীন। বাড়ির দুই পাশে আগাছার ঝোপঝাড়ে ভরে রয়েছে। আমি সদর দরজায় এসে দাঁড়াতেই কাকু দরজা খুললেন। আরে, এ তো ম্যাজিক! আমার উপস্থিতি উনি কিভাবে টের পেলেন তা আমি বুঝতে পারলাম না। কাকু যেন জানতেন আমি আসব, সেইভাবেই উনি আমাকে ভিতরে ডাকলেন। ভিতরে এসো নীলু। ভিতরে ঢুকলাম। কাকু দরজাটা বন্ধ করে দিলেন। ঘরের ভিতরটা বেশ ছোট। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তন্ত্র মন্ত্রের নানা উপকরণ। কয়েকটা মানুষের মাথার খুলি, কিছু শুকনো গাছের ডাল, গোটা কতক শুকনো হাড়। যদিও সেগুলো কোন প্রাণীর
আমি অনুমান করতে পারলাম না। কাকু ছিলেন মা কালীর ভক্ত এবং সাধক, তাই কেবল পুজোর ঘর বাদে বাকি সমস্ত ঘরটাই এলোমেলো। ঘরের মেঝে স্যাঁতস্যাঁতে, দেয়াল থেকে প্লাস্টার খসে পড়ছে। কাকু আমাকে সঙ্গে নিয়ে যে ঘরে গেলেন সেখানে একটি ছোট খাটিয়া পাতা আছে, আর তার উপর অগোছালোভাবে আছে একটা মশারি, একটা বালিশ ও একটা চাদর। পাশেই একটা হুঁকো আর কিছু তামাক রাখা আছে। কাকু আমাকে একটা পুরনো কাঠের চেয়ারে বসতে বলে নিজের খাটিয়ায় বসলেন। বাইরে দিনের আলো থাকা সত্ত্বেও ঘরের ভেতরটা ছিল বেশ অন্ধকার, তাই একটা টিমটিমের আলো জ্বলছিল। বলো নীলু, কি ব্যাপার? আগের দিনের সমস্ত ঘটনা আমি কাকুকে খুলে বললাম। উনি সবকিছু শুনে বিছানার উপর পাতানো সাদা কাগজের উপর কিছু চাল ছড়িয়ে দিলেন। তারপর তার উপর ডান হাতের মধ্যমা দিয়ে কি সব দাগ কাটলেন। বুঝলাম উনি তন্ত্রমন্ত্র দ্বারা ঘটনাটা জানবার চেষ্টা করছেন। কিছুক্ষণ পর আমাকে যা বললেন তা রীতিমতন আমার হুঁশ উড়িয়ে দিল। উনি বললেন, প্রায় 350 বছর আগে তোমাদের বাড়ির ঈশান কোণ বরাবর কিছুটা দূরে এক জমিদার বাস করত। সেই জমিদার পূজা বৎসল তো ছিলই না, বরং অত্যাচারী ছিল। নিরীহ প্রজাদের উপর করের বোঝা চাপাত। তার সমস্ত দুষ্কর্মে মন্ত্রণা দিত তার এক মাস্তুতো ভাই। জমিদার অত্যাচারী ছিল, কিন্তু তার নারীর প্রতি কোনো আসক্তি ছিল না। কিন্তু সেই মাস্তুতো ভাই জমিদারের মাথায় সেই নেশাও ধরিয়ে দিয়েছিল। প্রতি রাতে বিভিন্ন জায়গা থেকে পাইজি আসত। এতে অবশ্য ভাইয়ের 2 পয়সা রোজগার হতো। কি সর্বনাশ! আমি রীতিমতো চমকে উঠলাম। তারপর শোনো, সেই গুণধর ভাই অর্থের লোভে জমিদারকে সুরা আর নারীতে এক প্রকার ডুবিয়েই রেখেছিল। একসময় জমিদারের ভাড়ারে টান পড়ল, ফলে ভাইয়ের রোজগারেও ভাটা পড়ল এবং সে নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নিতে থাকলো। এদিকে জমিদারের নেশা আর কাটে না। জমিদার তখন তার জমিদারির কুমারী মেয়েদের ধরে নিয়ে তাদের ভোগ করতে শুরু করলো। এখন তোমাদের বাড়িটা যেখানে, আগে সেখানে একটা কুঁড়ে ঘর ছিল। সেই কুঁড়ে ঘরে একটা যুবতী মেয়ে থাকতো। জমিদার একসময় তার দৈহিক লালসা মেটানোর জন্য মেয়েটিকে ভোগ করে তাকে নৃশংসভাবে হত্যা করে। সেই মেয়েটির অতৃপ্ত আত্মা আজও ঘুরে বেড়াচ্ছে প্রতিশোধের আশায়। তাহলে কি সেই আত্মাই আমাকে মারতে চাইছে? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু 350 বছরের পুরনো সেই অশরীরীর ছায়া আমার উপরে কেন? আমি তো ওর কোনো ক্ষতি করিনি। কারণ সেই জমিদারের মুখের সাথে তোমার মুখের অনেক মিল আছে। তাই এই অমাবস্যার রাতে তোমাকে হত্যা করে সেই অতৃপ্ত আত্মা তৃপ্তি পেতে চেয়েছিল। তোমাকে বাড়িতে একা পাওয়ার সুযোগ সে হাতছাড়া করতে চায়নি। কিন্তু তুমি যে এখনো আমার সামনে বসে আছো, তার কারণ কি জানো? তোমার বন্ধু সমরেশ। তুমি জেনে কষ্ট পাবে, সমরেশ তোমার কারণেই প্রাণ হারিয়েছে। কোনো এক দৈব মহিমায় তোমাকে বাঁচাতে ঈশ্বর তোমার বন্ধুকে তুলে নিয়েছে, না হলে আজ হয়তো। হঠাৎ বাড়িতে একটা কাঁচের গ্লাস পড়ে ভেঙে যাবার শব্দ শোনা গেল। ভদ্রেশ্বর কাকুর এক মুহূর্ত বুঝতে দেরি হলো না যে সেই অশরীরী আমার পিছু নিয়ে এখানে এসে পৌঁছেছে। তিনি আমাকে সতর্ক করলেন, সাবধান, তুমি এখানেই চুপটি করে বসে থাকো। সেই অতৃপ্ত আত্মা তোমার পিছু নিয়ে এখানে এসে হাজির হয়েছে। আমি দেখছি কি করা যায়। এই বলে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন চিলে কোঠার উদ্দেশ্যে। আমি ঘরে কাঠ হয়ে বসে রয়েছি, মুখে কোনো কথা নেই, চোখ থেকে আগুন ঝরছে, আমার ঠোঁট যেন ভয়ে নীল হয়ে যাচ্ছে। ওই নির্জন ঘরে আমার যেন দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ আবার একটি কাঁচের গ্লাস ভাঙার শব্দ। আমি ডাকলাম, কাকু, কাকু!
কিন্তু কোনো সাড়া না পেয়ে কিছুটা দরজার কাছে আসতেই ভদ্রেশ্বর কাকুর গোঙানির শব্দ শুনতে পেলাম। উনি যেন আমাকে বলছেন, পালাও পালাও নীলু, পালাও পালাও, আমি দেখছি, পালাও। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তার মানে অশরীরীটি ভদ্রেশ্বর কাকুকেও। হে ভগবান! আমি আর এক মুহূর্ত দেরি না করে সদর দরজা দিয়ে এক দৌড়ে বাইরে চলে এলাম। তারপর উদ্ভ্রান্তের মতো দৌড়ে বাড়ি এলাম। বাড়ি পৌঁছে উন্মাদের মতো এক গ্লাস জল ঢকঢক করে গিলে খাটের উপর শুয়ে পড়লাম। ইতিমধ্যে সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে নেমে আসছে প্রকৃতির বুকে। গত 24 ঘন্টায় আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো একাকী ভাববার চেষ্টা করছি। ভদ্রেশ্বর কাকুর কথা যদি ঠিক হয়, তবে ওই অশরীরী আমাকে খুন করে তার প্রতিশোধ নেবেই। কিন্তু এটা ভেবে খারাপ লাগছে, আমার বন্ধু সমরেশ এবং ভদ্রেশ্বর কাকু দুজনেই আমার কারণে তাদের প্রাণ হারালেন। সন্ধ্যা নেমে এসেছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে। প্রচণ্ড গরমেও ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে দিয়ে শুয়ে রয়েছি। ঘরে একটা হ্যারিকেন জ্বলছে, চারিদিক নিস্তব্ধ, কেবল দেয়াল ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে। আমার ঘামে বিছানা ক্রমশ ভিজে উঠছে। রাত তখন 11:45। হ্যারিকেনের আবছা আলোয় দেখছি একটা টিকটিকি ঘরের দেয়াল বেয়ে শিকার ধরার জন্য এগিয়ে চলেছে একটা উচ্চিংড়ে পোকার দিকে। ধীরে ধীরে কাছে গিয়ে পোকাটাকে মুখে পুরে এক মুহূর্তে তার সমস্ত শরীরটাকে দুমড়ে মুচড়ে আত্মসাৎ করল টিকটিকিটা। আমার ভয়টা আরো বেড়ে গেল। ঠিক সেই মুহূর্তে দেয়াল ঘড়িতে 12টার ঘন্টা ঢং করে বেজে উঠল। নিস্তব্ধ ঘরে এই আচমকা শব্দে আমি চমকে উঠলাম। বিছানায় সোজা হয়ে বসে পড়েছি। কয়েক মুহূর্ত যেন আমার হার্টবিট বন্ধ হয়ে গেল। তারপরেই নিস্তব্ধ ঘরে আমার বুকের ধক ধক শব্দ পরিষ্কার শুনতে পেলাম। হয়তো কেউ আমার সাথে থাকলে সেও এই শব্দটা স্পষ্ট শুনতে পেত। মনে হচ্ছে আমার হৃৎপিণ্ডটা পাঁজর ভেঙে এখনই বেরিয়ে আসবে। মাথা এক প্রকার কাজ করা বন্ধ করে দিয়েছে। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম। মাথার কাছে থাকা জলের বোতল থেকে এক নিঃশ্বাসে প্রায় পুরো জলটাই খেয়ে নিলাম। ছোটখাটো শব্দও আমার কাছে ভয়ঙ্কর বিভীষিকাময় মনে হচ্ছে। প্রায় 10 মিনিট সময় লাগলো নিজেকে সামলে নিতে। তারপর ধীরে ধীরে শুয়ে পড়লাম, কিন্তু এপাশ ওপাশ করেও ঘুম আসলো না। বাকি রাতটা নির্বিঘ্নেই কাটল। পরদিন সকালে মুখ হাত ধুয়ে জলখাবার খেয়ে উঠোনের সেই গাছটার নিচে তক্তপোষের উপর বসলাম। এখন বুঝতে পারছি, গাছের ডাল থেকে বিকট ডানার শব্দ করে উড়ে যাওয়া পাখি, চাল থেকে বিড়ালের লাফিয়ে চলে যাওয়া এবং ছাদে আমার সাথে বসে থাকা সমরেশ, সবকিছুই ছিল আমাকে মারার প্রচেষ্টা। সেই সাথে এটাও বুঝতে পারছি কেন তখন সমরেশের মুখ অমন বিবর্ণ ছিল। তবে ভদ্রেশ্বর কাকুর কথা অনুযায়ী সমরেশের মৃত্যুর কারণটা তো বুঝলাম, কিন্তু ভদ্রেশ্বর কাকু কিভাবে মারা গেলেন? উনিও কি তবে আমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন, নাকি উনি আমাকে সাহায্য করেছিলেন বলে অশরীরীটি তাকেও মেরে ফেলল? আগেও বলেছি আমি খুবই কৌতূহলী। যে কোনো বিষয়কে গোড়া পর্যন্ত খুঁটিয়ে জানার কৌতূহল আমার চিরকালের। তাই এই সকল প্রশ্ন আমার মনে গিজগিজ করছে, কিন্তু কোনোভাবেই তার কুল কিনারা করতে পারছি না। 6 দিন পর বাবা মা বাড়ি এলেন। ওই দিন আমি কাউকে কিছু বললাম না। পরদিন বাবাকে সমস্ত ঘটনাটা খুলে বললাম, কিন্তু আশ্চর্যজনকভাবে এই ঘটনা শুনে বাবার যতটা বিস্মিত হওয়ার কথা তিনি তা হলেন না।
বরং বাবা আমাকে যা বললেন তা শুনে আমি অবাক হলাম। বাবা বললেন, মাস চারেক আগে এমনই এক অঘটনের বিষয় আমি স্বপ্নে দেখেছিলাম, কিন্তু পাছে তুই বা তোর মা ভয় পাস তাই আমি কাউকে সে কথা বলিনি। আর অনেকদিন পরও এর কোনো প্রভাব বুঝতে না পেরে আমি বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিইনি। তবে এবার বিষয়টা আমাকে ভাবাচ্ছে। বাবা একটু থেমে আরো বললেন, তবে তুই এ নিয়ে আর ভাবিস না, এর ব্যবস্থা আমি কালই করব। পরদিন বাবা আমাকে নিয়ে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এক তান্ত্রিকের কাছে গেলেন। আমি তার কাছেও সমস্ত ঘটনা খুলে বললাম। তিনি সবকিছু শুনলেন। তারপর এক সরা জল নিলেন, তার মধ্যে একটা দেশলাই কাঠি ধরিয়ে ফেলে দিলেন। দেখলাম জলটা দাউ দাউ করে জ্বলে উঠল, আর সেই তান্ত্রিকের চোখে বিস্ময় আর আতঙ্কের ভাব ফুটে উঠল। তার পর মুহূর্তে সেই সরার জল শুকিয়ে গেল, আগুন নিভে গেল। তান্ত্রিক বললেন, তোমার বজ্রেশ্বর কাকুর গণনা একদম ঠিক। তোমার এখন মৃত্যু সংকট। ওই অশরীরী কখনোই তোমাকে ঘরের ভেতর মারতে পারবে না। তাই সেদিন তোমাকে ছাদে নিয়ে গিয়েছিল, আর দ্বিতীয় দিনে ওর উদ্দেশ্য ছিল তোমাকে বাইরে বের করে আনা। কিন্তু তোমাকে রেখে যখন ভদ্রেশ্বর নিজেই বাইরে যায়, তখন সে রাগে ভদ্রেশ্বরকে। তবে অমাবস্যার রাতে ওর শক্তি থাকে সব থেকে বেশি। তারপর ধীরে ধীরে শক্তি কমতে থাকে। তাই অমাবস্যার পরের দিন ওর শক্তি কিছুটা কমে এসেছিল। আর মৃত্যুর আগের মুহূর্তে বজ্রেশ্বর নিজের তন্ত্র দ্বারা ওর শক্তি কিছুটা কমাতে পেরেছিল। তাই তুমি যখন ওর ঘর থেকে বাইরে এলে, তখন ও তোমার আর কোনো ক্ষতি করতে পারেনি। দয়া করে আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। আমার একমাত্র ছেলে, ওর কিছু হলে আমরাও যে আর। কয়েকশো বছরের অতৃপ্ত আত্মা আজ তৃপ্তির স্বাদ পেতে উদ্গ্রীব হয়ে উঠেছে। তার প্রতিশোধ নেবার অন্তিম সময় উপস্থিত হয়েছে। এত বছর ধরে সে যে পরিমাণ শক্তি সঞ্চয় করেছে, তাতে তাকে বশে আনা প্রায় অসম্ভব। কোনো উপায় কি নেই? একটা উপায় আছে, যাতে আপনার ছেলের ওপর থেকে ওই অশরীরীর ছায়া তাড়ানো যাবে। দয়া করে দয়া করে আপনি উপায়টা বলুন। আমার যদি কিছু করণীয় থাকে তো আমি সবই করব। কিছু কাজ আপনার আছে, বাকিটা আমার। তান্ত্রিক আবার চোখ বন্ধ করে কিছুক্ষণ এই কঠিন সমস্যার সমাধানের পথ খুঁজে বললেন, সামনের মাসে রঘু পূর্ণিমা, আর ওই দিন ওই অতৃপ্ত আত্মার শক্তি সব থেকে কম থাকবে। ওই দিন 12 জন তান্ত্রিক সহ 2 যুগ পুরনো বেলগাছের ডাল ও কোনো 30 বছর বয়সী অবিবাহিত মেয়ের মাথার 12টি চুল দিয়ে এক মহাযজ্ঞের আয়োজন করতে হবে। যে স্থানে যজ্ঞ করতে হবে সেখানে যেন পূর্ণ চাঁদের আলো পড়ে, আর আকাশ থাকতে হবে মেঘমুক্ত। প্রতি 5 বছর অন্তর এই পূর্ণিমা আসে। তবে মনে রাখবেন, যদি কোনোভাবে এই যজ্ঞ সফল না হয়, তবে ওই অতৃপ্ত আত্মার শক্তি 12 গুণ বৃদ্ধি পাবে এবং 12 জন তান্ত্রিক সহ আপনার ছেলেরও মৃত্যু হবে তখনই। আজ থেকে 42 দিন পর ওই পূর্ণিমা আসবে। তার মাঝে আরও একটা অমাবস্যা। গ্রহ নক্ষত্রের চক্রাকার আবর্তন অনুযায়ী যে পূর্ণিমাতে অশুভ শক্তির ক্ষমতা কমে যায়, ঠিক তার আগের অথবা পরের অমাবস্যাতে তাদের ক্ষমতা থাকে সব থেকে বেশি। তাই এই অমাবস্যায় ওই অশরীরী তার প্রতিশোধ নেবার আপ্রাণ চেষ্টা করবে। নিজের সব রকম অশুভ শক্তি, অশুভ ক্ষমতা প্রয়োগ করবে। ফলে আপনার ছেলের মৃত্যুর সম্ভাবনাও প্রবল থাকবে। তান্ত্রিকের এই কথায় আমার চোখের সামনে অন্ধকার নেমে এল। হিমালয়ের সমস্ত বরফ যেন আমার শরীরে বাসা বাঁধল। বাঁচার প্রবল আকাঙ্ক্ষার মাঝে যেন মৃত্যুর সিংহাসন বাঁধা রয়েছে। এখন শুধু মৃত্যুর অপেক্ষা। আমি নিশ্চয় হয়ে বসে থাকলাম হতভম্বের মতো। তান্ত্রিক ও বাবার কথোপকথন কিছুই আমার কানে আসছিল না। শুধু শুনছিলাম এক কর্কশ নারী কণ্ঠ যেন আমাকে ডাকছে। হঠাৎ বাবা একটি তাবিজ আমার হাতে দিতে আমার সম্বিত ফিরল।
এটা শুধুমাত্র আসন্ন অমাবস্যা থেকে তোমার প্রাণ রক্ষা করবে। তবে মনে রাখবে, ওই দিন সূর্যাস্তের পর তুমি কোনোভাবেই জলস্পর্শ করতে পারবে না। আর এই তাবিজটি ডানাতে তালুতে ধারণ করে মুষ্টিবদ্ধ করে রাখবে। ওই দিনে অতৃপ্ত আত্মার শক্তি হবে সর্বাধিক, তাই সে সব রকমভাবে তোমাকে এই নিষেধাজ্ঞা ভেঙে বার করে আনার চেষ্টা করবে। তোমার চোখের সামনে বহু উপদ্রব হবে, কিন্তু তুমি বিন্দুমাত্র টলবে না। মনে রাখবে, এই তাবিজের জোরে সে তোমাকে স্পর্শ করতে পারবে না। তবে যদি তুমি ঘর থেকে বাইরে যাও, তাহলে ওই তাবিজের ক্ষমতা নষ্ট হবে। তান্ত্রিকের কথা মতো আমি ও বাবা বাড়ি ফিরে এলাম। পূর্ণিমার এখনো ৪২ দিন বাকি, আর অমাবস্যার বাকি ২৭ দিন। বাড়ি বসে দিন গুনতে থাকলাম। অবশেষে আসলো অমাবস্যার সেই দিন। সকাল থেকেই তান্ত্রিকের কথা মনে করে আমি ভয়ে আড়ষ্ট হয়ে যাচ্ছি। সন্ধ্যা নেমে এসেছে। তান্ত্রিকের কথা মতো সূর্যাস্তের আগেই শেষবার জল খেয়ে তাবিজ মুঠোয় ধরে ঘরের মেঝেতে বসে রয়েছি। মনের ভিতর প্রতি মুহূর্তে উঁকি দিচ্ছে মৃত্যু ভয়। হঠাৎ মনে হলো বাইরের অন্ধকারটা যেন আরো গাঢ় হলো, সাথে ভীষণ ঝড়ে গাছের ডালগুলো ভাঙতে ভাঙতে এগিয়ে আসছে। আতঙ্কিত আমি একলা ঘরে বসে রয়েছি। হঠাৎ উঠোন থেকে বাবার অদ্ভুত চিৎকার শুনতে পেলাম। মনে মনে ভাবলাম, বাবার কি হলো? সমরেশ আর ভদ্রেশ্বর কাকুর মতন বাবাকেও? এই ভাবনার সাথে সাথেই উঠে বাইরে যেতে গেলাম, কিন্তু মনে পড়ল তান্ত্রিকের নিষেধাজ্ঞা। নিশ্চয়ই ওই অশরীরই আমাকে ঘরের বাইরে বার করতে চাইছে। কিন্তু বাবা যদি সত্যি বিপদে পড়েন? জানলা দিয়ে বাইরে দেখার চেষ্টা করলাম, কিন্তু এক দমকায় আমার মুখের উপরে জানলার পাল্লা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল। আমি এক ঝটকায় পিছিয়ে এলাম। আমার সমস্ত শরীর মৃত্যুর হাতছানিতে কাঁপছে। মনে হচ্ছে আমি যেন ধীরে ধীরে কথা বলার শক্তি হারাচ্ছি। আবার তক্তপোষের উপর গিয়ে ধপ করে বসে পড়লাম। কিছুক্ষণ পর হঠাৎ করে ঝড়টা থেমে গেল। চারিদিক যেমন নিস্তব্ধ ছিল, ঠিক তেমনই আবার সব নিস্তব্ধ হয়ে গেল। মনে হলো যেন কিছুই হয়নি। আমি আমার কৌতূহলবশত এবার তক্তপোষ থেকে উঠে জানলা দিয়ে বাইরেটা দেখতে যাব, এমন সময় হঠাৎ যেন মেঝে থেকে খসখস শব্দ কানে এলো। শব্দটা আমার তক্তপোষের নিচ থেকেই আসছে বলে মনে হলো। আমার হার্টবিট ক্রমশ বাড়ছে। আমি আমার কৌতূহল দমন করে বসে রয়েছি। তক্তপোষের নিচে দেখার সাহস আমার নেই। সেই শব্দ ধীরে ধীরে খাটের নিচ থেকে বেরিয়ে বাইরে আসছে। তারপর যা দেখলাম সেটা ভয়ঙ্কর বললেও কম বলা হবে। দেখি প্রকাণ্ড বড় একটা সাপ আমার তক্তপোষের নিচ থেকে বেরিয়ে এলো। আমি এক ঝটকায় তক্তপোষের উপর উঠে দাঁড়ালাম। তখন আমার নজর ঝাপসা। সেই ক্ষীণ নজরে আমি সাপের উপর দৃষ্টি রেখেছি। সাপটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি তখনও সেই তাবিজ মুঠো করে দাঁড়িয়ে। আমার সারা শরীর কাঠ হয়ে গেছে। পা দুটো ভীষণ ভারী মনে হতে লাগলো। হঠাৎ আমার ঘরের প্রতিটি দেয়ালে আমি ওই অশরীরীর ছায়া দেখতে পেলাম। ছায়াগুলো কেঁপে কেঁপে উঠছে তার অট্টহাসিতে। সমস্ত ঘরে ওই চিৎকার বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। আমার মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। আমি তান্ত্রিকের দেওয়া তাবিজটা আরো শক্ত করে ধরলাম। আমার সমস্ত শরীরটা কাঁপছে, যেন ভীষণ ভূমিকম্পে আমি স্থির থাকতে পারছি না। এমন সময় হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ। এই যেন মরার উপর খাঁড় আর খাঁ। আমার আতঙ্ক আরো বেড়ে গেছে। আমার গলা দিয়ে কাঁপা আওয়াজ বেরোলো, কে? আমি বিনি কাকিমা। বিনি কাকিমার গলা শুনে আমি বুকে জল পেলাম। মুখ ফিরিয়ে দরজার দিকে তাকাতে দেখলাম কোনো সাপ নেই। তবু ভয়ে ভয়ে ঘরের চারিদিকে চোখ ঘুরিয়ে দিলাম, কিন্তু না, কোথাও কিছু নেই। সবই স্বাভাবিক। নিচে নেমে দরজা খুলতে গিয়েও থমকে দাঁড়ালাম। তান্ত্রিকের কথা আবার মনে পড়ল। বললাম, কাকিমা, তুমি কিছু মনে করো না, আমি দরজা খুলতে পারবো না।
কাল সকালে আমি তোমায় সব বলবো। আমার কথা শুনে কাকিমা আমার ভয়ার্ত চেহারাটা অনুমান করতে পারলেন। বললেন, কি ব্যাপার নীলু, কোনো ভয়ের স্বপ্ন দেখেছিস নাকি? না, মানে কাকিমা তেমন কিছু না। তা তুমি এই সন্ধেবেলায় কোনো দরকার কাকিমা? হ্যাঁ, তোর মা আমাকে একটু দেখা করতে বলেছিল, তাই এলাম আর কি। ও, তা মা তো এখন বাড়িতে নেই, পাশের বাড়ি গেছে কোনো দরকারে। ঠিক আছে, তাহলে আমি যাই, তবে কি হয়েছে বললে ভালো করতিস। এই বলে কাকিমা চলে গেলেন। আমি এবার শুয়ে পড়লাম। হাতের মুঠিতে শক্ত করে ধরা তাবিজ। আমার সমস্ত শরীর ঘামে ভিজে যাচ্ছে। আমার চোখের পলক পড়ছে না। অন্ধকার ঘরে একটা মৃদু টিমটিমের আলো জ্বলছে। বাবা বিশেষ দরকারে পাশের গ্রামে গেছেন, মাও বাড়িতে নেই। কাজেই এই উপদ্রবের সাক্ষী কেবল আমি। রাত তখন 1টা বাজে। তখনও আমার চোখে ঘুম নেই। তান্ত্রিকের দেওয়ার তাবিজটা আমি হাতের মুঠোতে শক্ত করে ধরে রয়েছি। হঠাৎ কোমল একটা স্পর্শ অনুভব করে আমি চমকে উঠলাম। সেদিকে ফিরে দেখার সাহস পাচ্ছি না। এটা সেই অশরীরীর কোনো ছল নয় তো? আমি পাশ ফিরে শুয়ে আবার কাঁপতে শুরু করেছি। কিছুক্ষণ এভাবে চলার পর আমি শুনলাম। তখন তাকাতেই দেখলাম মিনি আমার পাশে বসে লেজ নাড়ছে। আমার ধরে প্রাণ এলো। আমি ধীরে ধীরে হাত বাড়িয়ে মিনির মাথায় হাত বুলিয়ে দিলাম। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। পরদিন সকালে ঘুম ভাঙল। গতরাতে সবকিছু ধীরে ধীরে মনে পড়তে লাগলো। সেই সাপ, অশরীরীর ছায়া, ভীষণ ঝড়, বিনি কাকিমা। আমার বুকে হঠাৎ ভারী কিছু যেন চেপে বসল। সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে উঠে বিনি কাকিমার বাড়ি ছুটলাম। হাঁপাতে হাঁপাতে গিয়ে কাকিমাকে জিজ্ঞাসা করলাম, কাকিমা, কাল সন্ধ্যাবেলায় তুমি আমাদের বাড়ি গিয়েছিলে? কাকিমা অবাক হয়ে আমার দিকে ফিরে বললেন, তোর কি হয়েছে বলতো? কাল গেলাম, অথচ দরজা খুললি না, ভিতর থেকেই কথা বললি, আবার আজ। আমি কাকিমার সব কথা না শুনেই আবার দৌড়ে বাড়ি ফিরে আসি। বিনি কাকিমার জন্য মনে হয় সেই অতৃপ্ত আত্মা আমাকে আর কাল উত্ত্যক্ত করতে পারেনি। জানি না কাকিমা আমার এমন অদ্ভুত ব্যবহারের জন্য কি ভাবলেন। তখনও হাতের মুঠোতে তাবিজটা একই অবস্থায় রয়েছে। তাবিজের কাজ শেষ হয়েছে। ওটাকে তাই ঠাকুর ঘরের সিংহাসনে রেখে দিলাম। আর 14 দিন পর পূর্ণিমা। জানি না কি হবে ওই দিন। হয় এই অতৃপ্ত আত্মার থেকে মুক্তি, না হলে। এরপর থেকে প্রতি রাতেই আমি নানা রকম উপদ্রব দাঁতে দাঁত চেপে সহ্য করেছি। কখনো বা বাড়ির পাশের কোনো গাছের ডাল ভাঙা, আবার কখনো ছাদের উপর ইটের টুকরো এসে পড়ার মতো ঘটনা প্রায় প্রতি রাতেই ঘটতে লাগলো। তাছাড়া সেই অশরীরীর ডাক মাঝে মাঝেই শুনতে লাগলাম। তার ডাকে কেমন একটা সম্মোহনী শক্তি আছে। তবুও আমি নিজের সঙ্গে ক্রমাগত লড়াই করে নিজেকে ঘরের মধ্যে রাখতে সমর্থ হয়েছি বারবার। হয়তো অমাবস্যা কেটে গেছে, তাই অশরীরী শক্তিও ধীরে ধীরে কমে যাচ্ছে, আর তাই সে আমাকে আর ছুঁতে পারছে না। তান্ত্রিকের কথা অনুযায়ী বাবা যজ্ঞের প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করতে শুরু করেছেন। অবশেষে সেই রঘু পূর্ণিমার দিন এসে উপস্থিত হল। সকাল থেকেই বাড়িতে মহাযজ্ঞের আয়োজন হচ্ছে। আমাদের উঠোনের একটি গাছ ছাড়া বাড়ির আশেপাশে তেমন বড় কোনো গাছ না থাকায় বাড়ির ছাদে পূর্ণ চাঁদের আলো পড়ে। তাই তান্ত্রিকের কথা অনুযায়ী আমাদের বাড়ির ছাদেই যজ্ঞের আয়োজন করা হয়েছে। 12 জন তান্ত্রিকও সময় মতন এসে গেছে। কিন্তু আমার বুকের ধুকপুকানি কিছুতেই কমছে না। তান্ত্রিকের কথা অনুযায়ী যজ্ঞ যদি কোনোভাবে আটকে যায় কিংবা একটু ভুল হয়, তবে সঙ্গে সঙ্গেই আমার মৃত্যু হবে। এই ভাবনায় আমাকে নির্জীব নিথর করে রেখেছে। আমি যেন কোনো যন্ত্রের মতো তান্ত্রিকের হুকুম তামিল করছি। নিজের যেন কোনো অনুভূতিই আমার নেই। সন্ধ্যা নেমেছে। পরিষ্কার আকাশে স্বচ্ছ চাঁদের আলো সুন্দর পরিবেশকে যেন আরো মধুময় করে তুলেছে।
দূরে বাঁশ গাছের পাতার উপর থেকে চাঁদের আলো ধীরে ধীরে উপরে উঠে আসছে, দুধ সাদা রং ছড়াচ্ছে। তান্ত্রিক জানিয়ে দিলেন যজ্ঞের আগুন ঘিরে একটু দূরে 12 জন তান্ত্রিক বসে তাদের তন্ত্র সাধনা করবেন। তাদের প্রত্যেকের কাছেই থাকবে পূর্বে নির্দেশিত সামগ্রী। তাদের সামনে আগুনের কাছে বসতে হবে আমাকে, আর আমার ঠিক উল্টো দিকেই থাকবেন মহাতান্ত্রিক নিজে। তান্ত্রিক প্রথমেই মন্ত্রপুত একটি আসনে আমাকে বসালেন, তারপর একটি মন্ত্র উচ্চারণ করে যেতে বললেন। আমি কেমন নির্জীবের মতো বসে সব শুনলাম। কিছু করার ক্ষমতা আমার তখন নেই। ফুটফুটে চাঁদের আলোয় তান্ত্রিক একটা মাথার খুলে নিয়ে তার মন্ত্রোচ্চারণ শুরু করলেন। ওং হ্রিং ব্রিং ব্রিং ফট স্বাহা, ওং হ্রিং ব্রিং ব্রিং ফট স্বাহা, ওং হ্রিং ব্রিং ব্রিং ফট স্বাহা, চারপাশ কেমন মায়াবী লাগছে। মনে হচ্ছে আমি যেন কোনো মায়া নগরীতে এসে পড়েছি, যেখানে মৃত্যু ওত পেতে আছে সুযোগের অপেক্ষায়। তান্ত্রিক মন্ত্র বলে অশরীরীকে ডাকছেন। 12 জন তান্ত্রিকের চমৎচারিত মন্ত্রে অন্ধকারের নিস্তব্ধতায় যেন এক সুর সৃষ্টি হয়েছে। আমিও সভয়ে চোখ বন্ধ করে তান্ত্রিকের শেখানো মন্ত্র উচ্চারণ করে চলেছি। সাথে ধূপ ধুনোর গন্ধ আর হোমের যজ্ঞাহুতির গন্ধে চারদিক ভরে গেছে। অদ্ভুতভাবে আমার মনের ভয়টা কেটে গেল। আমি তখন যেন সেই আগের কৌতূহলী নীলু। সেই কৌতূহলবশত কিছুক্ষণ পর হঠাৎ চোখ খুলে দেখি, আমি কি দেখছি? আবার আমার মধ্যে পুরাতন ভয় চেপে বসল। আমার গলা স্বর কাঁপছে। আমি আর যেন মন্ত্রোচ্চারণ করতে পারছি না। গলার কাছে সব যেন গুটলি পাকিয়ে যাচ্ছে। চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছি আমার সামনে চিলে কোঠার দেয়াল ধরে দাঁড়িয়ে রয়েছে সেই অশরীরী। তার চোখ দুটো যেন জ্বলন্ত আগুনের মতো ধকধক করে জ্বলছে। মাথার চুল অবিন্যস্তভাবে উঠছে, কিন্তু এখানে এক ফোঁটা হাওয়া নেই। সাদা চকচকে দাঁত বের করে সে যেন আমার দিকে ফিরে আসছে। আমার সমস্ত শরীরটা কাঁপছে। আমাকে আবার সে সেইভাবেই ডাকছে। আমার কাছে আয়। কিরে, আসছিস না কেন? আয়। জানি না এই কথা কেউ শুনতে পেয়েছে কিনা। অশরীরী রক্তবর্ণ চোখ থেকে রক্ত ঝরে পড়ছে। কি বিভৎস তার মুখাবয়ব, যেন অ্যাসিডে জ্বলে গেছে। ভয়ঙ্কর দৃষ্টিতে সে আমার দিকে চেয়ে রয়েছে। তখন তার রুক্ষ চুলের গোছা নিশ্চল বাতাসে ঢেউ খেলে যাচ্ছে। সে তার পোড়া কালো হাত বাড়িয়ে আমাকে সমানে ডেকে চলেছে। তুই এখনো বসে আছিস? উঠে আয় বলছি। না এলে তোর বাবাকে মাকে আমি মেরে ফেলবো। আমি কি করবো বুঝতে পারছি না। ওর সম্মোহনী ডাকে আমি যেন নিজেকে হারিয়ে ফেলছি ক্রমশ। হঠাৎ দেখলাম একটা কাটা মাথা যজ্ঞের আগুনে উড়ে এসে পড়ল। আমি চমকে উঠলাম। এই যে আমার মায়ের মাথা। তান্ত্রিকের নিষেধ ছিল, তাই মা নিজের ঘরেই ছিলেন। আমি কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম। মনটা আমার কেঁদে উঠল। আবার শুনলাম সেই অশরীরীর কণ্ঠ। মাকে মেরেছি, তোর বাবার পালা। বাবা বাঁচতে পারে যদি তুই উঠে আসিস। আমি আর কিছু ভাবতে পারছি না। আমি আসন ছেড়ে উঠতে যাব, ঠিক সেই সময় মহাতান্ত্রিক আমার হাত কষে ধরলেন। তারপর চোখের ইশারায় আমাকে উঠতে মানা করলেন। আমি আবার স্থির হয়ে বসলাম, কিন্তু আমি আর মন্ত্রোচ্চারণ করতে পারছি না। আমার বুকের মধ্যে যেন বড় হাতুড়ি ক্রমাগত আঘাত করে চলেছে। সেই আওয়াজ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। মহাতান্ত্রিক তখন জোরে জোরে তার মন্ত্রোচ্চারণ শুরু করেছেন। সেই মন্ত্রে যে তিনি সেই অশরীরীকে যজ্ঞের আগুনে আসতে আহ্বান করছেন, সেটা বুঝতে আমার অসুবিধা হল না। এরই মাঝে তিনি চিৎকার করে আমাকে মন্ত্র উচ্চারণ করতে বললেন। নীলু, নীলু, মন্ত্র উচ্চারণ করো, মন্ত্র উচ্চারণ করো। কিন্তু আমার স্বর বেরোচ্ছে না।
সেই মুহূর্তে কোথা থেকে এক বিশাল মেঘ এসে চাঁদটাকে ঢেকে ফেলল। চাঁদের আলোর অভাবে অশরীরী আবার তার শক্তি ফিরে পেল। সে আমার দিকে একটু একটু করে এগিয়ে আসছে। আবছা অন্ধকারে তার বিভৎস পোড়া মুখখানি আরো ভয়ঙ্কর মনে হচ্ছে। জ্বলন্ত চোখের আগুনে যেটুকু দেখা যাচ্ছে মনে হচ্ছে একটা মাথাকে পাথরের আঘাতে থেতো করলে যেমন হয়, অনেকটা 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 সেরকম। সমস্ত মুখ থেতো, শুধু চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। সে এগিয়ে আস্তে আস্তে বলছে, আমি তোর কাছে যাচ্ছি, চল দুজনে মিলে যাই। এতদিন আমি একলা ছিলাম, এখন তুই আর আমি। আরে তুই তো আমার ভোগ করেছিলি, আয় না আবার ভোগ কর। আমি কাঁপা স্বরে আবার জোরে জোরে মন্ত্রোচ্চারণ করা শুরু করলাম। ওং হ্রিং ব্রিং ক্লিং ফট স্বাহা, ওং হ্রিং ব্রিং ক্লিং ফট স্বাহা, ওং হ্রিং ব্রিং ক্লিং। অশরীরী এখনো ধীরে ধীরে এগিয়ে আসছে আর বলছে, তুই আমার সর্বনাশ করেছিস, তুই আমার সর্বনাশ করেছিস। এবার আমার পালা, পালাতেও পারবি না। হঠাৎ চারিদিকে প্রকাণ্ড এক ঝড় উঠল। চারিদিকে লন্ডভন্ড হতে শুরু করলো। কমণ্ডলও গেল উল্টে। তান্ত্রিক নির্দেশ দিলেন, যজ্ঞের আগুন যেন কোনোভাবেই না নেবে, তাহলে সর্বনাশ। আমি মন্ত্রোচ্চারণ করতে করতে আগুনে ঘি ঢালতে শুরু করলাম। অন্য 12 জন তান্ত্রিকও জোরে জোরে মন্ত্রোচ্চারণ করছে। অশরীরীর দৃষ্টি শুধু আমার দিকে। সে আমার কাছে এসে তার পোড়া হাতের আঙুলগুলো দিয়ে আমার গলাটাকে পেঁচিয়ে ধরল, আর ধীরে ধীরে সেটা ইলেকট্রিকের তারের মতো আমার গলায় বসতে লাগলো। আমি আর দম দিতে পারছি না। চোখের সামনে আমি আমার মৃত্যু দেখতে পাচ্ছি। ঠিক সেই মুহূর্তে মেঘ সরে গিয়ে চাঁদ আবার হেসে উঠল। সেই চাঁদের আলোয় অশরীরী শক্তি সঙ্গে সঙ্গে কমে গেল। আমাকে এক ঝটকায় সে ছেড়ে দিল। ছেড়ে দে, ছেড়ে দে, আমায় ছেড়ে দে। ছাড়বো না জমিদার, আমি ছাড়বো না। তারপর আকাশ ভেদে চিৎকার করে ধীরে ধীরে সে যজ্ঞের আগুনের ভেতরে ঢুকে গেল। দেখলাম অশরীরীর সমস্ত শরীরে এখন আগুন জ্বলছে, তবুও তীব্র প্রতিশোধ স্পৃহা নিয়ে সে আমার দিকে চেয়ে আছে। তার দুটো জ্বলন্ত হাত এখনো আমার দিকে বাড়িয়ে রয়েছে। আমি ভয়ে ক্রমশ আড়ষ্ট হয়ে পড়ছি। আমি আর বুঝতে পারছি না। এদিকে মহাতান্ত্রিক অশরীরীর ওপর উচ্চ স্বরে মন্ত্রাঘাত করেই চলেছেন। এরপরেই চারিদিকে এক আশ্চর্য আলো ঝলসে উঠল, আর সঙ্গে সঙ্গেই সেই তুমুল ঝড় থেমে গেল। আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি বিছানায় শুয়ে রয়েছি। মা আমার মাথার ধারে বসে রয়েছেন। পূব আকাশে আম গাছের ডালের ফাঁক দিয়ে সকালে সূর্য উঁকি দিচ্ছে। ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে বাইরে এসে দেখলাম বাবা দূরে দাঁড়িয়ে তান্ত্রিকের সঙ্গে কথা বলছেন। ওদের কথাই বুঝলাম অবশেষে আমি সেই অতৃপ্ত আত্মার হাত থেকে মুক্তি পেয়েছি। এতক্ষণ আপনারা শুনলেন জনার্দন সর্দারের অতৃপ্ত আত্মা অবলম্বনে অশরীরী। আজকের গল্পটির নাট্যরূপ দিয়েছেন তাপস ঘোষ। আজকের গল্প পাঠে তাপস, শ্যামল, সুমনা, সচ্চিদানন্দ, তমাল এবং আমি মনতোষ। সম্পাদনা সিঞ্চন, পোস্টার ডিজাইন মনতোষ এবং সামগ্রিক পরিচালনায় তমাল। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন
এবং কমেন্টের মাধ্যমে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। ও ভালো কথা, যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। Mystery Lane.